আমৃত্য ভালোবাসি তোকে, পর্ব সংখ্যা 33। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি আফসানা পারভিন। রাকিব আকুল স্বরে জানালো, চলে তো যাবই, আগে বল কি হয়েছে। আবির অনমনীয় কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাকিব ভাবুক স্বরে বলল, কিছু একটা তো অবশ্যই হয়েছে, আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যাস না। এখন বল কি হয়েছে। মেঘ কিছু করেছে? ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে আছে, নয়নজোড়া এখনও রক্তবর্ণ হয়ে আছে, বক্ষস্থলে থাকা হৃৎপিণ্ডটা যেন দিক বেদিক ছুটে বেড়াচ্ছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন স্বরে বলল, আমি ওর জীবনে কাঁটার ন্যায়। আবির নামক কাঁটাটা ওর জীবনে না থাকলে ও হয়তো অনেক বেশি হ্যাপি থাকতো। রাকিব ভ্রুকুচকে বলল, কি বলছিস এসব, মাথা ঠিক আছে তোর? আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক করেছি ওকে ওর মতো থাকতে দিব, ওর ব্যাপারে কোনো কথা বলবো না। রাকিব এবার সশব্দে হেসে উঠল। আবির ভ্রুকুচকে কদিত নয়নে চেয়ে রইল। রাকিবের সেদিকে হুঁশ নেই, হাসতে হাসতে পেট চেপে ধরেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, অহেতুক হাসছিস কেন? রাকিবের হাসি যেন থামছেই না। আবিরের কাছ থেকে দূরে গিয়ে বলে, বন্ধু, এত কিছু করেও যখন প্রেমিকার মন পাই না, তখন তার জন্য শুধু একটাই গান গাইতে ইচ্ছে করছে, যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন, নির্দয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন, তোর মনের পিঞ্জরাই তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। আবির বসা থেকে উঠে দাঁড়াতেই রাকিব হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে গেল। সারাদিনে ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। অফিসের সবাই মোটামুটি চলে গেছে। রাকিবের গার্লফ্রেন্ড কলের পর কল দিচ্ছে। গার্লফ্রেন্ডের নাম রিয়া। আবির দেশ ছেড়ে যাওয়ার পর রাকিবের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া। সেই থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। তাদের 2 বছরের রিলেশন চলছে। 4-5 বার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠল, কি হয়েছে, এত কল দিচ্ছ কেন? জানো না এ সময় অফিসে থাকি। রিয়ার গলা দিয়ে কথা বের হচ্ছে না, কোনো রকমে বলল, আমাকে একটা ইনহেলার আর কিছু ওষুধ কিনে দিয়ে যেতে পারবা? রাকিব এবার চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? আজকে দুপুর পর্যন্ত বাসায় টুকিটাকি কাজ করছিলাম, বিকেল থেকেই শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে। রাকিব কণ্ঠ ভারী করে বলল, তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি, তারপরও কেন যাও কাজ করতে? আমি এসে কল দিচ্ছি, সাবধানে থাকো, বাই। রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল, তুই বাসায় কখন যাবি? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে উত্তর দিল, একটু দেরি হবে। কেন? রাকিব বলল, রিয়া অসুস্থ, ওষুধ নিয়ে যেতে হবে। আমি কি চলে যাব? আবির চোখ তুলে চেয়ে বলল, সিরিয়াস কিছু? রাকিব মৃদু হেসে উত্তর দিল, না না তেমন না, ওর তো সেই একটাই সমস্যা। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে তুই যা, কোনো সমস্যা হলে জানাস। রাকিব হাসি মুখে বলল, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস। আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল। অন্যদিকে মেঘকে পড়াতে জান্নাত আপু এসেছেন। মেঘ মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে। জান্নাত আপু কি পড়াচ্ছেন তাতে মেঘের কোনো মনোযোগ নেই। একরাশ বিরক্তি নিয়ে শব্দহীন বসে আছে। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখলো একবার। খুবই সাদামাটা একটা মেয়ে, গায়ের রং ধবধবে সাদা না হলেও চেহারায় অন্যরকম সৌন্দর্য আছে। বোরকা পরা, সাথে সুন্দর করে হিজাব দিয়েছেন। মেঘ মনে মনে ভাবছে, আমি কি ওনার মতো সুন্দরী না? আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই? পরের দিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিত, শুধু আবির ব্যতীত। আদির খাওয়া শেষ হতেই আকলিমা খান বললেন, তোর ভাইয়া উঠছে কি না দেখে আয় তো। আদি দৌড়ে গেল আবিরের রুমের সামনে। আদি বা মিম কেউই আবিরের রুমের ভেতরে ঢোকে না, দরজা থেকে ডেকে চলে আসে। আজও আদি দরজা থেকেই উঁকি দিয়ে দেখলো, কিন্তু আবির কোথাও নেই। 2 বার ডেকেছেও, কিন্তু সাড়া নেই। আদি করিডর থেকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া তো রুমে নেই আম্মু। সবাই এবার মুখ চাচাই করছে, রুমে নেই মানে কি? সকাল থেকে তো বের হতে দেখলাম না। তানভীর গলা উঁচু করে বলল, ছাদে দেখো তো আদি। ভাইয়ের কথা মতে আদি ছাদের দিকে গেল, কিন্তু ছাদের গেটও তালা। আদি পুনরায় তা জানালো। মালিয়া খান চিন্তিত স্বরে বললেন, আবির কি রাতে ফিরেনি? মেঘ সহসা বড় আমার দিকে তাকালো। এই বাড়িতে ছেলেরা কখনো বাইরে রাত কাটায় না, যত রাতই হোক বাসায় ফিরে আসে, এটাই খানবাড়ির রুলস। খুব প্রয়োজন হলে আলী আহমদ খানের থেকে অনুমতি নিয়ে থাকতে হয়। ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিয়েছেন। প্রথমবার রিসিভ হয়নি, দ্বিতীয়বার রিসিভ হতেই ইকবাল খান শুধালেন, কোথায় আছিস? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, অফিসে। ইকবাল খান বলল,
তুই বাসায় ফিরিসনি কাল? আবির বলল, না। ইকবাল খান বলল, কেন? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, অফিসে কাজ ছিল। ইকবাল খান তপ্ত স্বরে বললেন, ও আচ্ছা, আজ আমাদের অফিসে মিটিং আছে, আসবি না? আবির ভারী কণ্ঠে জানালো, চলে আসবো, এখন রাখছি, কাজ আছে। আলী আহমদ খান রাগে বলে উঠলেন, দুদিন হয়নি নিজের কোম্পানি খুলেছে, এখনই ব্যস্ততা দেখায়? কই আমাদের তো রাতে অফিসে থেকে কাজ করতে হয়নি কখনো। মালিয়া খানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, ছেলেকে বোঝাও, বাইরে থাকাকালীন কি করছে না করছে সেসব আমাদের বাড়িতে চলবে না। ডাইনিং টেবিলে নিস্তব্ধতা ছেয়ে গেছে, কারোর মুখে কোনো শব্দ নেই। আলী আহমদ খান উঠে গেছেন। মালিয়া খান ডাইনিংয়ে এসে ইকবাল খানকে শুধালেন, আবিরের জন্য কি খাবার দিয়ে দেব? ও তো গতকাল সকালে না খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে তো আর দেখিনি। আদি ততক্ষণে ডাইনিংয়ের কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, গতকাল দুপুরে ভাইয়া আসছিল, আমি ভাইয়াকে ডাকও দিয়েছি, কিন্তু ভাইয়া শোনেনি। তারপর টেবিলে কাচ্চি বিরিয়ানি বক্স দেখে আমি সেটা নিয়ে ওপরে আপুদের কাছে চলে গিয়েছিলাম, তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই। আদির কথা শুনে মেঘ বিড়বিড় করে বলল, কাচ্চি বিরিয়ানি আবির ভাই আনছিল? আগে জানলে ওনার আনা খাবার খাইতামই না। নিজের ইচ্ছা মতো মারবেন, ঝাড়বেন, আবার মন চাইলে খাবার এনে খাওয়াবেন, আর আমি সব ভুলে যাব? এমন মেয়ে আমি না। ইকবাল খান বললেন, বড় ভাবি আপনি খাবার দিয়ে দেন, আবির অফিসে আসলে খেয়ে যাবে নে। রাত 10টার দিকে আবির বাসায় ফিরেছে। ততক্ষণে 3 কর্ত্রী ব্যতীত সকলের খাওয়া শেষ। আবির ফ্রেশ হয়ে মা কাকিয়াদের সাথে খেতে বসেছে। এই যে মা, মামনি আর কাকিয়া এত এত প্রশ্ন করছে, আর আবির নিসারায় সব শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। কোনো রকমে খাওয়া শেষ করে রুমে চলে এসেছে। সময় চলছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেল 10 দিন। আবির আর মেঘের দেখা হলেও কেউ কারো সাথে কথা বলে না। আবির খাবার টেবিলে একসাথে বসলেও মেঘের দিকে একবারের জন্য তাকায় না। মেঘ ঠিকই 2-1বার তাকিয়ে দেখে, কিন্তু আবির যেন নিজকে শক্ত আবরণে আবৃত করে রেখেছে, বুকের ওপর পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছে। আবির যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমের দরজা বন্ধ করে রাখে। মেঘও নিজের মতো খাইতেছে, মিম আর আদির সাথে আড্ডা দিচ্ছে, জানাতাপু পড়িয়ে যাচ্ছে, কোচিং থাকলে কোচিংয়ে যাচ্ছে, বাসায় এসে পড়াশোনা করছে, সবই নিজের মতো করছে। শুধু মাঝে মাঝে ভাবে, আবির ভাইয়ের কি কিছু হয়েছে? আজ মেঘের এইচএসসি রেজাল্ট পাবলিশ হবে। সকাল থেকে না খেয়ে বসে আছে মেয়েটা। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। ইকবাল খান কোনো এক দরকারে আদির স্কুলে গিয়েছেন। আবিরও সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছে। আবিরের কিছুক্ষণ পর তানবীরও বেরিয়েছে। ঘণ্টাখানেক পর রেজাল্ট পাবলিশ হয়েছে। মাহদিবা খান মেঘ গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। খানবাড়িতে খুশির আমেজে ভরে উঠেছে। কিছুক্ষণের মধ্যে মোজাম্মেল খান আর আলী আহমদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির হয়েছেন। ইকবাল খানও আদিকে নিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছেন। আবিরের পর মেঘই পড়াশোনায় খানবাড়ির মুখ উজ্জ্বল করেছে। মাঝখানে তানভীর 4.00+ রেজাল্ট নিয়ে এসএসসি এইচএসসি পাস করেছে। মালিয়া খান ছেলেকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল ধরছে না। তানভীরকেও কল দিয়েছেন, কিন্তু ব্যস্ত বলছে। বাড়িতে এত আনন্দ, কিন্তু দুই ভাই যেন নিরুদ্দেশ। বেশ কিছুক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর একটা র্যাপিং করা বক্স মেঘের হাতে দিয়ে হাসি মুখে বলল, কংগ্রাচুলেশন মাই ডিয়ার বনু। মেঘ একগাল হেসে জানালো, থ্যাংক ইউ ভাইয়া। আবির কোনো দিকে না তাকিয়ে নিঃশব্দে দীর্ঘ পা ফেলে নিজের রুমে চলে গেছে। মেঘ আবিরের দিকে চেয়ে মনে মনে বলল, একটা মানুষ এতটা হৃদয়হীন হয়ে থাকে কি করে? সামান্য একটা কংগ্রাস শব্দেও কি বলা যেত না? তানভীর মেঘের জন্য স্পেশালি রসমালাই নিয়ে আসছে। মেঘ তানভীরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়ে গিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে, যেন অন্য কেউ ভাগ না বসায়। তানভীর নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। 20 মিনিটের মধ্যে আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে। আবিরের পিছন পিছন তানভীরও নামছে। মালিয়া খান আবিরকে ডেকে বললেন, এই সময় আবার কোথায় যাচ্ছিস? আবির ভারী কণ্ঠে বলল, অফিসে কাজ আছে। মালিয়া খান আবারও বললেন, মিষ্টি খেয়ে যা। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, সময় নেই। মেঘ তখনও ডাইনিংয়ের চেয়ারে বসে আছে। আবির ভাইয়ের কাঠখোট্টা জবাবে অষ্টদশীর মন খারাপ হলো। মনে মনে ভাবল, সত্যি কি আপনার সময় নেই, নাকি আমার রেজাল্টের মিষ্টি আপনি খেতে চান না? আবির চলে যাচ্ছে। হালিমা খান আবিরের যাওয়ার দিকে চেয়ে পুনরায় সিঁড়িতে থাকা তানবীরের পানে তাকিয়ে চিন্তিত স্বরে বললেন, আমি আরও ভাবলাম বোনের রেজাল্টে খুশিতে তোরা দুই ভাই মিলে এলাকায় মিষ্টি দিয়ে আসবি। তানবীর মৃদু হেসে প্রশ্ন করল, এক বাড়িতে কতবার মিষ্টি দিতে হবে? হালিমা খান ছেলের কথার মানে বুঝল না। কপাল কুঁচকে বললেন, মিষ্টি তো দেওয়া হয়নি এখনও।
তানভীর হাসি মুখে জানালো, ভাইয়া আর আমি এলাকার সব বাড়িতে মিষ্টি দিয়েই বাসায় এসেছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে ভাইয়ার অভিমুখে তাকিয়েছে। অষ্টাদশীর চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে। 10 দিনের রাগ যেন 10 সেকেন্ডেই হাওয়া হয়ে গেছে। প্রিয় মানুষ বরাবরই প্রিয় থাকে, মাঝে মাঝে শুধু অভিমানের চাদরে ঢেকে যায়। মেঘ বিড়বিড় করে বলল, আমি কি ঠিক শুনেছি? আবির ভাই আমার রেজাল্টের খুশিতে এলাকায় মিষ্টি খাইয়েছেন? তাহলে বাসায় এমন মুড নিয়ে ছিলেন কেন? একটা মিষ্টি মুখেও দিলেন না, কিন্তু কেন? উনি কি কোনো বিষয়ে রেগে আছেন? মেঘের পাশাপাশি সবাই যেন অবাক চোখে তাকিয়েছে তানভীরের দিকে। তানভীরের কথায় আকলিমা খান ভ্রু কুঁচকে বললেন, আমাদেরকে জানালে কি এমন হতো শুনি? আবির বা তুই কেউ তো বলতে পারতি। তানভীর হাসি মুখে উত্তর দিল, ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করে না জানোই তো। তাছাড়া আমি তো এখন বললামই তোমাদের। মোজাম্মেল খান আবিরের এমন কাণ্ডে খুশি হয়ে বললেন, যাক, বড় ভাইয়ের দায়িত্ব পালনে আবির অবহেলা করেনি, এটাই তো দরকার। আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল। আবির ভাইকে তো সে বড় ভাই হিসেবে ভাবেনি কখনো। আবির ভাই হলো ক্রাশ, না হলে বাঁশ, ভাইটাই কিছু না।